হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। হোসেন মাহমুদের লেখা বাবু সিরিজের চতুর্থতম গল্প ল্যাম্পপোস্টের আলোয় আমি আর বাবু। তো গল্পটি শুরু করার আগে তোমরা যদি বাংলা স্টোরি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে করে আমাদের চ্যানেলে দেওয়া প্রত্যেকটি গল্প তোমরা সাথে সাথে শুনতে পারো। ভাতের সাথে কাঁচা লবণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কথাটা আমার নয়, বাবুর উপদেশনামার অন্তর্গত একটা পঙ্গুক্তি। আজকে ইচ্ছে করে লবণ খাবো ভাবছি। কোথায় যেন শুনেছিলাম কেউ রেগে গেলে তাকে পরিপূর্ণভাবে রাগিয়ে দাও, তবেই আসবে খেলার আসল মজা। যদিও বাবুর ফিলিংস নিয়ে খেলতে একদম ভালো লাগে না আমার। খানিকক্ষণ আগে বাবুর সাথে এক শট বেঁধে গিয়েছিলাম টম অ্যান্ড জেরির মতো। আমাদের মাঝে ঝগড়া যেই করুক, যেচে এসে সরিটা বলে বাবুকে শান্ত আমাকেই করতে হয়। কিন্তু আজকে ইচ্ছে করেই সরি বললাম না। মাঝে মাঝে নিয়ম ভাঙা উচিত, তাহলে একঘেয়েমিটা কাটে। 2 ঘন্টা ক্লাস করে সারাটা দুপুর ধরে বাবু রান্না করেছে আমার জন্যে। কোন দুঃখে যে কাল রাতে খাওয়ার টেবিলে বসে বলেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাই না বহুদিন হলো। আমার কথা শুনে বাবু তার ক্লাস ফাঁকি দিয়ে রান্নার পরোসা খুলে বসেছে। সকালে অফিসে যাওয়ার আগে তাকে বলে দিয়েছিলাম দুপুরে খেতে আসতে পারবো না। টেবিলে অনেকগুলো ফাইল স্থায়ী আসন গেড়েছে, তাদের 40 না খেলে বস আমার কুলখানি খেতে বিন্দুমাত্র কুণ্ঠিত হবে না। এদিকে দুপুর না গড়াতেই বাবুর ফোনের উপর ফোন। সে কিচ্ছু শুনতে চায় না, দুপুরে খাওয়ার জন্য বাসায় আসতেই হবে। বারবার বোঝানোর পরও সে ঘো ধরে বসে আছে। বাবুর কথা চিন্তা করে বসকে হাতে পায়ে ধরলাম, যদি কোনো উপায় বের করা যায় বাসায় লাঞ্চ করার জন্য। শালার বস ছুটি তো দিলই না, সাথে 10 কথা শুনিয়ে দিল। বসের রাগটা ঝাড়লাম বাবুর উপর। ফোনেই ধমক দিয়ে বললাম আমি আসতে পারবো না। যদি আবারও কল করো তাহলে মোবাইল বন্ধ করে দিব, আর রাতে বাসায় ফিরবো না। বুঝতে পারছি আমার কথা শুনে বাবুর প্রচণ্ড মন খারাপ হয়েছে, কিন্তু কি করব আমি? একদিকে বসের মেজাজ, অন্যদিকে আমার বাবুর মন রক্ষা। দুপুর 2:30 বাজতেই সিদ্ধান্ত নিলাম বাসায় যাচ্ছি। গুল্লি মারি বসের রাগ আর চাকরি গেলে আবার পাবো আমার যোগ্যতা দিয়ে, কিন্তু আমার প্রিন্স, আমার পৃথিবী বাবু গেলে আর পাবো না। তাই ল্যাপটপের লিড বন্ধ করে সবে দরজার দিকে যাব, এমন সময় দেখলাম টিফিন ক্যারিয়ার নিয়ে বাবু হাজির আমার অফিসে। বাবুকে দেখে আকাশ থেকে পড়লেও আমার ঝাড়ি খাওয়ার পর অফিসে তার পায়ের ধুলো প্রত্যাশাহীন। আমার ঠোঁটের কোণে উপচে ওঠা হাসির রেশ লুকানোর চেষ্টা করে খানিকক্ষণ আগের রাগের চিহ্ন পুনরায় বহাল রেখে বললাম, অফিসে আসতে কে বলেছে? বাবু আমার কথায় কান না দিয়ে টিফিন বক্স খোলাতে ব্যস্ত রাখলো নিজেকে। আমি এইটা সেটা বলে যাচ্ছি, বাবু একেবারেই শব্দহীন হয়ে সোফায় বসে খানা লাগাচ্ছে। একটা বাক্সে মেথি রাইস, অন্য 2টা বাক্সে থাকা তরকারি। আমার চোখ দুইটাকে এতটাই লোভী করে দিল যে হাত ধোয়া ছাড়াই বসে পড়লাম খেতে। বাবু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করেছে, সাথে ফালি করে কাটা ইলিশের স্লাইসের উপরে কচুর মাথা চটকে দেওয়া। আমার দুইটা পছন্দের তরকারি বানিয়ে আমাকে খেতে ডাকছিল বাবু, কিন্তু এই শালার বস বিলেন হয়ে পানি ঢেলে গন্ডগোল পাকালো। আমার প্লেটে ভাত বেড়ে দিয়ে বাবু চমকালো দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আমার দিকে, কিন্তু মুখে কোনো কথা নাই। বাবু কথা না শুনলে আমার মেজাজটা খারাপ হয়, সেইটা সে খুব ভালো করেই জানে। আমি প্লেটে ভাত নাড়াচাড়া করছি, কিন্তু মুখে দিচ্ছি না। বাবু সেইটা নোটিশ করছে আমি জানি। বাবুর পেটেও যে এখনো দানা পানি পড়েনি তার চেহারাটাই প্রমাণ। মিনিট 10-এর মাথায় বাবু সোফা ছেড়ে উঠে গিয়ে অফিসের দরজা ভিতর থেকে লক করে দিয়ে আমার কাছে এসে বসে। প্লেটে শাক মাখানো ভাতের লোকমা বানিয়ে আমার মুখে পুরে দেয়। আমি নিজেও বাবুকে অনুসরণ করলাম, কোনো কথা ছাড়াই একজন আরেকজনকে খাইয়ে দিলাম। বাবুকে রাগিয়ে দেওয়ার জন্য জিজ্ঞেস করলাম, কাঁচা লবণ আনেননি সাথে? আমার কথা শুনে বাবু এমনভাবে তাকালো মনে হয় একটু আগে তার দাঁত মাজার ব্রাশ দিয়ে আমি জুতা পরিষ্কার করে ফেলেছি। অবশ্য একদিন করেছিলামও বটে। মাঝে মাঝে বাবুকে রাগিয়ে দিয়ে আমি মজাই পাই। খাওয়া দাওয়া শেষ করে বাবু বাটি কটা গুছিয়ে চলে গেল। বাবু চলে যাওয়ার পর আমার খারাপ লাগতে লাগলো তার জন্যে। বেচারা এত কষ্ট করে রান্না করে বাড়ি বয়ে অফিস অবধি আসলো, আর আমি তার মজা কুড়াচ্ছি। রাত 11টা বেজে 20 মিনিট, বাবু এখনো বাসায় ফেরেনি।
বিকেলে বাসায় ফিরে একটা চিরকুট পেলাম, সন্ধ্যায় তনুর বাসায় একটা গ্রুপ স্টাডি আছে, ফিরতে রাত হবে। বুঝলাম ফিরতে দেরি হবে, তাই বলে রাতের এতক্ষণ। 12 ফোন করেও উত্তর পেলাম না বাবুর। শেষমেশ তনুদের ল্যান্ডলাইনে ফোন দিয়েই শিওর হলাম বাবু এখনো ওই বাসায়ই আছে। বাবুকে ছাড়া অস্থির লাগছে আমার। 12টা বাজতেই বেরিয়ে পড়লাম, সাথে গাড়ি না নিয়ে একটা রিক্সাতেই চড়লাম। অতনুদের বাসা ধানমন্ডির শঙ্করে। মোহাম্মদপুর থেকে শঙ্কর বেশি দূর নয়। বোধহয় বাবুর জন্য অস্থিরতার কারণে রিকশায় বসে থাকতে অসহ্য লাগছে। শিয়া মসজিদ ক্রস করতেই দেখলাম এক ফুল দোকানি ফুল গুছিয়ে বাসায় ফেরার বন্দোবস্ত করছে। বাবুর পছন্দের গোটা 10 গোলাপ কিনে রিকশায় চাপলাম আবার। ভাবলাম সারাদিনের অভিমান এই গোলাপ দেখে হয়তো ঝেড়ে ফেলতে পারবে। হলো তার উল্টো। তনুদের বাসার নিচে দাঁড়িয়ে তনুকে ফোন দিলাম আমার বাবুকে নিয়ে নিচে আসার জন্য। 10 মিনিট দাঁড়িয়ে থেকেও বাবুর দেখা পেলাম না। বুঝতে পারলাম ভয়ঙ্কর রেগে আছে আমার উপরে। তনুদের বাসার কলিং বেল দিয়ে কেটে পড়লাম আমি। প্রথমে তার মা দরজা খুলল, আমি সিঁড়ির আড়ালে লুকালাম। দ্বিতীয়বার কলিং বেল দিয়ে আবার লুকালাম। এইবার আসলো তনু। মেজাজটা খারাপ হলো। আশা করছিলাম বাবু এসে দরজা খুলবে। আবারও কলিং বেল দিলাম, তবে এইবার বাগলাম না। ঠায় দাঁড়িয়ে রইলাম দরজার সামনে। একটু পর বাবু এসে দরজা খুলল। বাবুকে দেখেই হ্যাচকা টান মেরে বুকে জড়িয়ে ধরলাম। পাশের রুম থেকে তনুর মা ঝাঁঝালো কণ্ঠে চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, এত রাতে কে আসলো রে তনু? তনু বলল, কেউ না মা, আমার একটা ফ্রেন্ড। তনু আমাকে চোখের ইশারায় বোঝালো বাবুকে নিয়ে ভাগতে। আমিও এই সুযোগের ব্যবহার করলাম। বাবুকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলাম। বাবুকে গোলাপ দিতে চেয়েছিলাম, সে তা প্রত্যাখ্যান করলো। আমি রাগ করলাম না। সারাদিন তাকে যে পরিমাণ রাগিয়েছি, ফুল প্রত্যাখ্যানের যথেষ্ট যুক্তি আছে। আমিও নাছোড়বান্দা। বাবুকে কিভাবে মানাতে হয় সেই থিওরি আমার খুব ভালো করে জানা আছে। রিক্সা চাপলাম দুজনেই। বাবু অন্য পাশে মুখ ফিরিয়ে বসে আছে। রিক্সাওয়ালাকে বললাম হাতির ঝিলের দিকে যাওয়ার জন্য। আমার কথা শুনে বাবু কিছু বলতে গিয়েও গিলে নিল শব্দটা। আমি ঠিক বুঝতে পারলাম বাসায় যেতে চাচ্ছে বাবু, কিন্তু বাসায় গেলে সারা রাত আমার ঘুম হারাম করে দেবে পিচ্চিটা। এর চেয়ে ঢের ভালো প্রথমে তাকে বুঝিয়ে সুঝিয়ে রাগটা কমানো। আমি ফুলগুলো আবারও বাড়িয়ে দিলাম বাবুর দিকে। আগের মতো এইবারও সে ফুল নিল না। আমার পা দিয়ে বাবুর পায়ে ঘষা দিতে লাগলাম। প্রথমে কিছু না বললেও পরে মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ করল। আরো কিছু দূর এগিয়ে আমার একটা হাত বাবুর কাঁধে তুলে দিলাম। বাবু হ্যাচকা টান মেরে সরিয়ে দিল আমার হাত। এইভাবে কিছুক্ষণ চেষ্টা চরিত্র করার পরও কোনো কাজ হচ্ছে না দেখে আমার শেষ অস্ত্র ব্যবহার করলাম। আমার মাথা কিছুটা ঝুঁকে নিয়ে বাবুর কাঁধের উপরে রাখলাম। তার টি শার্টের ফাঁকে জুড়ে জুড়ে নিঃশ্বাস ফেলতে লাগলাম। আমার নিঃশ্বাস যখন বাবুর শরীরে পড়ে তখন সে নেশাগ্রস্তদের মতো হয়ে যায়, চাইলেও কিছু বলতে পারে না। দক্ষ সাপুরে যেমন সাপকে বশে আনে, তেমনি আমি বাবুর শরীরে নিঃশ্বাস ফেলে বাবুকে কাবু করি। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় 3 চাকার রিক্সা এগিয়ে চলছে। আমি বাবুর রাগ ভাঙাতে নিঃশ্বাস ফেলছি বাবুর কাঁধে। ফুলগুলো বাবুর সামনে এগিয়ে দিয়ে গাইতে লাগলাম অনুপমের। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। বাবু আমাকে থামিয়ে দিয়ে গাইতে লাগলো, ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। রাত গড়িয়ে অনেক দূর। আমার আর বাবুর সেই দিকে কোনো খেয়াল নেই। দুজনে ল্যাম্পপোস্টের সামনে রাস্তা ধরে বসে আছি। আমার দেওয়া গোলাপগুলো বাবু সযত্নে কোলে নিয়ে বসে আছে। আমার ইচ্ছে করছে গোলাপের মতো বাবুকে আমার কোলে বসিয়ে পার করে দেই বাকিটা জীবন। চলবে বন্ধুরা, বাবু সিরিজের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে একদমই ভুলো না কিন্তু। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিও। শীঘ্রই ফিরছি গল্পটির পরবর্তী পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। বাই।